গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিড ইউনাকে জোসেয়নের সময়কালে দেখানো হয়, যাকে ধরে সোলজার রাজার সামনে নিয়ে আসে আর তাকে শাস্তি দিতে বলে। জোসেয়নের রাজা লিহান তলবার নিয়ে এসে শাস্তি দেবে, হঠাৎ সে তার হাতের বাঁধন কেটে দেয় আর বলতে থাকে, তোমার হাতের খাবার খাওয়ার পর আমার টেস্ট সেন্স পাল্টে গিয়েছে, আর আগে আমি ওই রকম খাবার খাইনি কখনো। তাই এখন থেকে তুমি রয়্যাল কিচেনের হেড চিফ, আর প্রতিদিন আমার জন্য তুমি খাবার রান্না করবে। কিন্তু যেদিন দেখব খাবার ভালো হয়নি আর একই খাবার রিপিট করে আমাকে খাওয়াচ্ছ, তখনই তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে দেওয়া হবে। এইসব শুনে সে তো খুব ভয় পেয়ে যায় আর আমাদেরকে বলে সে এখানে কি করে এলো। তখনই 2025 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে ইউনা প্যারিসের একটি 3 স্টার শেফ কম্পিটিশনে পার্টিসিপেট ছিল। রান্না করতে করতে হঠাৎ ওর গ্যাস বন্ধ হয়ে যায় আর টাইমও কম ছিল, তাই দেশি উপায়ে তাড়াতাড়ি পারফেক্ট ডিশ তৈরি করে। এটা দেখে জাজেস খুব ইমপ্রেস হয় যে গ্যাস না থাকার সত্ত্বেও সে পারফেক্ট ডিশ তৈরি করছে। আর ইউনা ওই কম্পিটিশন জিতে যায়। নিজের জিতের খুশি একাই সেলিব্রেট করে। পরের দিন ওর বাবা ফোন করে বলে, আমি আমার মেয়েকে নিয়ে খুব প্রাউড করি, আর আজ সূর্যগ্রহণ হবে। আর সে বাড়ি আসার সময় যেন তার সাথে একটি বুক নিয়ে আসে, যেটি ওনার ফ্রেন্ড সেন্ড করেছেন। এটি 1400 সালের পুরনো জোসেয়নের সময়কালের বুক। তারপর সে বুকটি নিয়ে ফ্লাইটে ওঠে আর নিজের খাবার এনজয় করছিল। তখনই সূর্যগ্রহণ হয়, তাই সবাই সেটা ছবি তুলতে থাকে। তখনই ইউনার পাশে থাকা লোকটির কফি ইউনার গায়ে পড়ে যায়। তার জন্য সেই বুকটিও একটু খারাপ হয়ে যায়, তাই সে ওয়াশরুম গিয়ে সেই বুকটি পরিষ্কার করতে থাকে। তখনই সে বুকটি খুলে দেখে এটি একটি রেসিপি বুক। সেখানে সে একটি লাইন দেখতে পায়, সে সেটা পড়তে থাকে। লেখাটি ছিল, মাই ডিয়ার, তুমি যখন এই বুকটি পড়বে তখনই তুমি যেন আমার কাছে ফিরে আসো। তখনই হঠাৎ লাইট ব্লিঙ্কিং করতে থাকে। ঠিক সেই সময় সূর্যগ্রহণ হয়। দুটি জিনিস একসাথে হওয়ার ফলে বুকটিও চকচক করে ওঠে, আর ইউনা সেই বুকটির মধ্যে ঢুকে যায় আর টাইম ট্রাভেল করে জোসিয়নের আমলে এসে যায় আর পুশুধারার ফাঁদের জালে আটকে যায়। সেই সময় জোসিয়নের রাজা লিহানকে দেখায় যে শিকার করছে। তখনই সে মনে করে কি করে তার মাকে সিংহাসন থেকে হটিয়ে দিয়েছিল, যখন তিনি এখানে রানী ছিলেন আর সে ছোট বলে কিছুই করতে পারেনি। তখন হরিণ শিকার করার পর রাজা যখন আরও শিকার করতে যেতে চায়, তখনই মহলের সেবক মহলের মান্য প্রথা নিয়ে বলে যে সূর্যগ্রহণের দিন শিকার করলে ঈশ্বর খুব রেগে যান আমাদের ওপর, তাই আমাদের এই পাপের শাস্তি দিতে একটি ডাইনি পাঠিয়ে দিতে পারেন। কিন্তু লিহান সেগুলো শোনে না। অন্যদিকে হেয়ন হলো লিহানের দাদি। তিনি তার জন্য অপেক্ষা করছিলেন সেই প্রথা মানার জন্যে, আর সে না আসার জন্যে লোকেরা অনেক কথা বলতে থাকে। তখনই সূর্যগ্রহণের ফলে চারিদিকে অন্ধকার নেমে আসে। অন্যদিকে ইউনার সেই জালে ঝুলতে থাকা অবস্থায় ঘুম ভাঙে। সে সব বুঝার চেষ্টা করে যে সে ফ্লাইট থেকে এখানে কি করে এলো। সোলজার সেন লিহানকে সেই প্রথা মানার জন্য ফিরে যেতে বলে, না হলে নাকি সেই ডাইনি চলে আসতে পারে। তার সামনে হয়তো সেই ডাইনিটি আসতে পারে, কিন্তু রাজা তো এসব কথা পাত্তাই দেয় না। আরেকটি শিয়াল দেখতে পেয়ে সেখানে থেকে ঘোড়া ছুটিয়ে তাকে শিকার করতে যেতে থাকে। অন্যদিকে ইউনাথ ফোনের নেটওয়ার্ক খুঁজতে থাকে যে 5G নেটওয়ার্ক চলছে না। এটা আবার কোন জঙ্গল? তখনই রাজার তীর তার পাশের গাছে গিয়ে লাগে। আরেকটি তীর সে তার জালটি কেটে দেয়, যার ফলে সে সেখান থেকে পড়ে যায়। ইউনা লিহানকে দেখে ভয়ে ছুটতে থাকে, তাই লিহানও ঘোড়া নিয়ে তার পিছনে যেতে থাকে। তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়। লিহান তাকে দেখে ভাবে এটি হয়তো সেই ডাইনিটি, তাই সে তাকে তীর দিয়ে মারতে যায়। সেটা ইউনার ব্যাগে গিয়ে লাগে আর ব্যাগটি নিচে পড়ে যায়। এটা দেখে ইউনা তার সাথে কথা বলতে থাকে আর তাকে বোঝাতে চায়, কিন্তু রাজা কোনো কথাই শুনতে চাইছিল না। সে চাইছিল তাকে মারতে, তাই ইউনাও লড়াই করতে রাজি হয়ে যায়, কারণ সে কি করে তাকে বিনা কারণে মারতে পারে। সেভাবে এটা হয়তো কোনো মুভি শুটিং চলছে, কারণ সেই পোশাকগুলো দেখে তার মনে হচ্ছে। তাই সে তার ফাইট স্কিলস দেখাতে থাকে। যখন লিহান দেখে তার সব তীর শেষ, সে তার তলোয়ার দিয়ে তার উপরে প্রহার করবেই, তখনই একটি লোক রাজার দিকে তীর ছড়ে। সেটা গিয়ে লিহানের লাগে আর সেই ইউনাকে উপর থেকে জলে পড়ে যায়। তার কিছুক্ষণ পর ইউনান জ্ঞান ফিরলে সে রাজার আঘাতের জায়গায় তার স্কার্ফটি বেঁধে দেয় আর অ্যাম্বুলেন্সে কল করার জন্য ফোন খোঁজে। তখন তার মনে পড়ে যে ব্যাগটি তো পড়ে গিয়েছে, তাই সে রাজার কাছে ফোন খুঁজতে থাকে, কারণ সে ভাবে সে 2025-এ আছে। তখনই লিহান উঠে পড়ে আর তার ওপর ছুরি ধরে, কিন্তু ইউনা অনেক চালাকি করে ছুরিটি নিয়ে নেয়। সে ভাবে এটা হয়তো কোনো মুভি শুটিং হচ্ছে, তাই সে সেখানে থেকে যেতে থাকে। তখনই পিছন থেকে লিহান এসে তাকে আটকালে সে তার নাইফ স্কিলস দেখায়, যেটা দেখে লিহান খুব ইমপ্রেস হয়ে যায় আর নিশ্চিত হয়ে যায় এটাই সেই ডাইনিটি। লিহান তার কাছে থেকে ছুরি নিয়ে জিজ্ঞাসা করে সে কে।
ইউনা উত্তর দেয় সে একজন শেফ, আর তারা দুজন ছুরিটি নেওয়ার জন্য ঝগড়া করতে থাকে। তখনই ইউনার মাথা লিহানের গিয়ে লাগলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর লিহানের জ্ঞান ফিরলে সে নিজেকে বাধা অবস্থায় দেখে। অন্যদিকে একটি মহিলা সার্ভেন্ট এসে মগজুকে বলে রাজা এখনো জঙ্গলে আছে। মগজু হলো রাজার 4th ওয়াইফ। সেটা শুনে মনে করে যে রাজা কোনোদিন তো এরকম করে না। তখনই মগজুয়ের পাস্টের সিন দেখানো হয়। মগজু এর মা লোভী ছিল, তাই তিনি মগজুকে একটি লোকের কাছে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু মগজু নিজেকে সেই লোকটির হাত থেকে বাঁচতে লোকটাকে মেরে ফেলে। তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। কারাগারে থাকার সময় একটি লোক তার সাথে দেখা করতে আসে। সেভাবে এই লোকটিও হয়তো তাকে ইউজ করতে এসেছে। তখন তিনি তার পরিচয় দেন। লোকটির নাম জেসন। তিনি তাকে প্রস্তাব দেন যদি সে ওনার কথা মতো কাজ করে তাহলে তিনি ওকে এখান থেকে মুক্ত করবেন, আর তিনি ওকে মুক্ত করেন। মগজু ভাবে হয়তো জেসন রাজার সাথে কিছু করে। অন্যদিকে রাজা আর ইউনা অন্ধকার একটা জায়গায় এসে পৌঁছায়। রাজা বলে সে এখানকার কিং। ইউনা এটা বিশ্বাস করে না, আর সে একটি রাজাকে নিয়ে তাকে গল্প বলে যে একজন রাজা ছিল খুব নিষ্ঠুর ও নির্দয় রাজা। এটি শুনে লিহান ভাবে সে তারই কথা বলছে। জঙ্গলের মধ্যে একটি কুঁড়েঘর দেখে। সেখানে গিয়ে কিছু পোশাক দেখে সে তার ড্রেস চেঞ্জ করে নেয়, আর ঘরে ভিতরে গেলে একটি মেয়ে যার নাম গিউম সে তাকে মারতে থাকে। সে তাকে বোঝায় সে কোনো চোর নয়, সে ভুল করে এখানে চলে এসেছে, আর তাকে জিজ্ঞাসা করে এটা কোন সাল চলছে। গিউম বলে এটা মানকির যুগ। তখনই তাদের খিদে পেয়ে যায়, তাই ইউনা দুজনের জন্য খাবার বানাতে থাকে। সে নিজের শেফ স্কিল দিয়ে খাবার বানায়। তার স্কিলস দেখে গিউম খুব ইমপ্রেস হয়ে যায়, আর তারা ভালো ফ্রেন্ড হয়ে যায়। ইউনা লিহানকে খাওয়াতে যায়, কিন্তু ফার্স্ট সে তো অনেক বাহানা দিতে থাকে খাবে না বলে। সে বলে তোমার উপর আমার ভরসা নেই, তুমি যদি এতে বিষ মেশাও। তাই তাকে আগে খেয়ে দেখতে বলে। তাই ইউনা তাকে আগে খেয়ে দেখায়। তারপর সে লিহানকে খাওয়ালে সে তো সেটা গাল থেকে ফেলে দেয়, কারণ সেটি খুব ঝাল ছিল। কিন্তু খাবার মুখে দিতেই তার মায়ের কথা মনে পড়ে যায়, যে তার মা তাকে কত বুঝত। সেটা ভেবেই তার চোখে থেকে জল আসে, আর ইউনা এর দিকে তাকিয়ে থাকে। লিহান ভাবে এটা কি করে হতে পারে? ওর বানানো খাবার খাবার পর আমার মায়ের কথা মনে পড়ে গেল কেন? অন্যদিকে দেখানো হয় রাজাকে সবাই খুঁজছে। গিউম ও ইউনা নদীতে এসে মজা করতে থাকে। অন্যদিকে সোলজার লিহানকে খুঁজে পেয়ে তাকে মুক্ত করে দেয়। তারা গিউমের ঘরকেও আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ইউনা গিউমকে জিজ্ঞেস করে সে এখানে একা থাকছে কেন। গিউম বলে সে রাজার উপপত্নী হওয়া থেকে বাঁচার জন্য এখানে লুকিয়ে আছে। এটা শুনে ইউনা বলে এইগুলো তো জুশিয়ন শাসনকালে হতো। তখনই গিউম হেসে বলে এটাই তো জুশিয়ন কাল। এই শুনে সে বুঝতে পারে লিহান তাকে ঠিক বলছিল। এই সময় লিহানের সৈন্যরা ওই দিক দিয়ে যাচ্ছিল। তাদের দেখে ইউনা সাহায্যের জন্য ডাকে। তখনই গিউম তাকে থামায়, বলে তুমি কি করছো এইসব? ওরা আমাদের ধরে নিয়ে যাবে, তাই চুপ করো। তারা লুকিয়ে থাকলেও তখনই একটা সোলজার্স তাদের দেখে নেয় আর তাদের বন্দি করে নেয়। ইউনা রেগে চিৎকার করে তাদের ছেড়ে দিতে বলে, তাই সৈন্যরা তার মুখ বন্ধ করে দেয়। ইউনা মন খারাপ করে নিজের সময়ের কথা ভাবতে থাকে। ওইগুলো ভেবে সে খুব কষ্ট পায়, আর বুঝতেই পারে না এগুলো কি হচ্ছে। কিছুক্ষণ পরে সৈন্যরা এসে সমস্ত মেয়েদের ধরে নিয়ে যায়। তারা সমস্ত মেয়েদের দুটো গ্রুপে ভাগ করে। একটাই যারা কম বয়সী মেয়ে, তাদের রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য। অন্যটায় যাদের বয়স একটু বেশি, তাদের কিচেনে রান্নার কাজ পাঠিয়ে দেওয়া হয়। তারা যখন ইউনাকে জিজ্ঞেস করে তার বয়স কত, সে তাদের বলে তার 27 বছর বয়স। তাই তারা তাকে বয়সী মেয়েদের কাছে পাঠায়। ওকে দেখে গিউমও বলে তার বয়স 28 বছর, তাই তাকেও ইউনার কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে লিহান ও তার সৈন্যরা ইউনা ও গিউমকে খুঁজছিল। তখনই লিহান ইউনার মাথার চুলে বাঁধার জিনিস পায়। সেই সময় সোলজার সেন বলেন হয়তো তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। তখন লিহান বলে সেখানে যেতে। ইউনা কিচেনে এসে দেখে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে আছে। তখন ইউনা তাদের জিজ্ঞাসা করে এই রান্না কাদের জন্য হচ্ছে। তখন মহিলারা বলেন আমরা জানি না কিছুই, আমাদের শুধু খাবার বানাতে বলা হয়েছে। ইউনা কিচেনে সমস্ত জিনিস দেখতে থাকে। তখন সে বুঝতে পারে এখানে রান্না করা তেমন জিনিস নেই, আছে তাও অল্প। সেই সময় একটা লোক এসে তাদের বলে আজ দুজন ইম্পর্টেন্ট মানুষ আসবে, তাদের জন্য খাবার বানাতে হবে। তাহলে ইউনা সেই লোকটিকে বলে যে দুজন লোক আসবে তাদের কি খাবার পছন্দ আমাদেরকে বলতে, আর তাকে বলে এত অল্প জিনিসপত্র দিয়ে খাবার বানানো যাবে না। তখনই সেখানে ইয়াং আসে
তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে। তখন ইউনা তাকে বলে, আমরা তো জানি না যারা আসবে তারা কি খেতে পছন্দ করেন, আর কিচেনে তেমন কিছু নেই রান্না করার। ইয়াং বলে, আমি সব ব্যবস্থা করে দেব, কিন্তু তোমাদের ভালো খাবার বানাতে হবে। যদি তাদের খাবার ভালো না লাগে তাহলে তোমাদের মেরে দেওয়া হবে। ইউনাকে যারা আসবে তাদের ব্যাপারে তাকে বলে, এখানে স্বয়ং যে আসছে, যে চাহনের ইন্সপেক্টর এবং চিফ সেক্রেটারি, তার সাথে তার পিতা শিওহন আসবে। স্বয়ং যে হলেন রাজার ছোটবেলার বন্ধু। বাবা ছেলে দুজনেই মানুষের ওপর অত্যাচার করে, আর খাবার ভালো হলেও সেই লোকটির খাবারের খুঁত ধরে। সে ইয়ংকে বলে, আমার শর্ত আছে, মানলে তবেই খাবার বানানো হবে। সে বলে, কি শর্ত? তখন ইউনা বলে, তাদের দুজনের যদি আমার খাবার পছন্দ হয় আপনি সমস্ত মেয়েদের ছেড়ে দেবেন। এটাই ইয়ং রাজি হয়ে যায়। তারপর তারা খাবার বানাতে গিয়ে দেখে খাবার জিনিস খুব অল্প পরিমাণ। তখনই গিউম তাকে বলে, ঘাসের নিচে মিট রাখা আছে। তারপর তারা খাবার বানাতে থাকে। ইয়ং তাদের দিকে লক্ষ্য রাখছিল। সে তার পাশে থাকা লোকটিকে জিজ্ঞাসা করে, মিহং এখন কোথায়? সে লোকটি বলে, মিহং তার দাদির সাথে পালিয়ে গেছে। আপনি শেষবারের জন্য ওর সাথে দেখাও করলেন না। ইউনা মিট খুব শক্ত থাকায় সে সেটা দিয়ে কি করে খাবার বানাবে ভাবছিল। তখনই তার একটা বুকে পড়া রেসিপির কথা মনে পড়ে। অন্যদিকে মগজু তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে, দুই বাবা ছেলে গভর্নর অফিসে পৌঁছে গিয়েছে? সার্ভেন্ট বলে, হ্যাঁ, এতক্ষণে তারা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে স্বয়ংজি ও তার বাবাকে গভর্নর অফিসের সামনে দেখানো হয়। স্বয়ংজি ইশারা করলে সৈন্যরা কোথাও একটা যায়। ইউনা তার স্কিলস দিয়ে রান্না করতে থাকে। তার স্কিলস দেখে সবাই হাঁ করে দেখতে থাকে। এইদিকে স্বয়ংজি ও তার বাবা মেয়েদের চেক করতে থাকে, কিন্তু তাদের মধ্যে কারুর পছন্দ হয় না। তাই স্বয়ংজে ইয়ংয়ের মেয়ে মিহংয়ের কথা বলে। তাই ইয়ং নিজের মেয়েকে দূরে পাঠিয়ে দিয়েছিল। তারপর তাদের খাবারের জন্য ডেকে নেওয়া হয়। তারা যখন এত অল্প মাংস দেখে তারা খুব রেগে যায়। স্বয়ংজের বাবা ইয়ংকে বলেন, এটাই তো তাদের রাজ্যের কোনো স্পর্শ নেই, শুধু মাংস। তখন ইউনাদের ধরে আনা হয়। সে দেখে তারা কিছুই খায়নি, তাও এত ভুল ধরছে। ইউনা তাদের বলে, আগে খেয়ে তো দেখুন, তারপর ভুল ধরবেন। তখন আপনার যা শাস্তি দেবেন আমি মেনে নেব। তখনই স্বয়ংজের সৈন্যরা মিহংকে ধরে আনে। স্বয়ংজে বলে, খাবার যদি ভালো না হয় আমরা মিহংকে নিয়ে যাব। খাবার খাবার পর তারা অন্য পৃথিবীতে হারিয়ে যায়, আর মনে মনে বলে, এতে এমন কি দিয়েছে যে মুখে যেতেই গলে যাচ্ছে। স্বয়ংজে ভাবে, আমি আগে এরকম খাবার কখনো খাইনি। তাও বলে, এই রকম খাবার কোন পাগলে খায়? ইউনা এটা শুনে মনে মনে তাকে খুব গালি দিতে থাকে। তারপর গভর্নর খাবারটি খেয়ে দেখেন আর রেগে বলেন, তোমরা মিথ্যা বলছো, এই রকম খাবার আমি আমার সারা জীবনেও খাইনি। তুমি আমাদের মিথ্যা বলছো, কারণ তুমি আমার নাতনিকে নিয়ে যেতে পারো। আর রেগে স্বয়ংকে তলোয়ার দিয়ে মারতে যাচ্ছিলেন, ইয়ং তাকে থামান, কারণ তারা রাজার বিরুদ্ধে গেলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন তিনি তার সৈন্যদের বলেন যে এই রাধুনীকে শাস্তি দাও। তারা তাকে মারার জন্য তৈরি করছিল। তখনই সেখানে লিহান এসে তাদেরকে দাঁড়াতে বলে। সে ইউনাকে বলে, তোমার খাবার নাকি খুবই সুস্বাদু, তুমি বলছো, আমিও টেস্ট করে দেখতে চাই তুমি কেমন খাবার বানিয়েছ। ইউনা লিহানকে দেখে বলে, তাহলে এর কথাগুলো সত্যি ছিল, যে সে এখানকার রাজা। তখন সে মনে করে সে তার সাথে কি খারাপ ব্যবহার করেছিল। ইউনা তখন তার বাবার কথা মনে করে বলে, বাবা, আমি তোমার কাছে যেতেই পারবো না, কারণ এরা আমাকে মেরেই ফেলবে আজ। আমাকে ক্ষমা করে দিও। লিহান বলে, তুমি ভেবো না আমি তোমাকে এত সহজেই মেরে ফেলব। তখন ইয়োনা হাসে আর মনে মনে ভাবে, হ্যাঁ, তুমি তো আমাকে অত্যাচার করে করেই মেরে ফেলবে। তারপর লিহানের সামনে খাবার আনা হয়। সে তাকে বলে আগে টেস্ট করে খাবারটি দেখতে। ইয়োনা খেতে খেতে ভাবে, আমি হিস্টোরিক্যাল বুকে পড়েছিলাম যে রাজা নাকি খাবার খেতে খুব পছন্দ করে। আমি আশা করতে পারি এই শয়তান রাজা আমার বানানো খাবারের প্রশংসা করবে। লিহান তার মুখের মধ্যে 1 চামচ খাবার নেই, তখনই তার মনে হয় সে যেন অন্য দুনিয়ায় চলে গিয়েছে। সে তার খাবারের খুব প্রশংসা করতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালো রান্না কোথায় থেকে শিখেছ? আর তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো? ইয়োনা তার নাম বলে আর বয়স 27 বছর বলে। 27 বছর শুনে রাজা তো খুবই অবাক হয়ে যায় আর বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার বয়স 27 বছর। সে তাকে আরও জিজ্ঞাসা করে যে তোমার স্বামী কোথায় আছে এখন। ইয়োনা বলে, আমি এখনো বিয়ে করিনি। তখন রাজা বলে, শুনে খুব দুঃখ হচ্ছে যে এখনো তোমার বিয়ে হয়নি। ইয়োনা বলে, এটা আমাদের ওখানে খুবই সাধারণ, আপনাকে বিনা কারণে দুঃখ পেতে হবে না। ইয়োনা তার কাছে গিয়ে বলে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। এটা শুনে রাজা বলে, আমাকে দুঃখের সাথে এটাও বলতে হচ্ছে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। সে বলে, তোমার এই অবস্থা দেখে আমি আজ তোমাকে কোনো শাস্তি দিলাম না।
সে বলে, আমি আগেই বুঝেছিলাম যে আপনি আমার কথা কোনোদিনই বিশ্বাস করবেন না। তখন স্বয়ং যে তাকে বলে, এত বকবক না করে চুপ করে বসো। লিহান স্বয়ং যে গিয়ে রাধুনীকে বন্দি করে কালমহলে উপস্থিত করতে বলে। এটা শুনে ইউনা তো পাগল হয়ে যায়। স্বয়ং যে লিহানকে জিজ্ঞাসা করে গভর্নরের নাতনির কি করা হবে। লিহান বলে গভর্নরের নাতনিকেও আগামীকাল মহলে বন্দি করে নিয়ে যাওয়া হবে। এই শুনে ইউনা ভাবে এটাই কি খাপসান বিদ্রোহের কারণ। তখন লিহান সবাইকে বাইরে যেতে বলে। সেখানে গভর্নর থেকে যায় আর রেগে বলেন, স্বর্গীয় মহারাজ বেঁচে থাকলে এমন কিছু ঘটত না, আর আপনি নিজের বিলাসিতা নিয়ে পড়ে আছেন। মন্ত্রীদের জীবন কি আপনার কাছে কিছুই নয়। এটা শুনে রাজা খুব রেগে যায়। তখন গভর্নর তাকে রিকোয়েস্ট করে বলে, রাজ্যের উন্নতি তখনই করতে পারবেন যখন আপনি আপনার চক্রান্তকারী চতুর্থ ওয়াইফ আর বিশ্বাসঘাতক কর্মচারীদের শাস্তি দেবেন। তখন রাজা তার তলোয়ার বের করে রেগে বলে, তুমি এখন বুঝতে পারবে যে নিজের পরিবারকে বাঁচাতে না পারলে কেমনটা লাগে। লিহান মনে মনে বলে, তোমার জন্য আমার মাকে মরতে হয়েছে, তাই আমি এখন থেকে তোমাকে অল্প অল্প করে কষ্ট দিয়ে যাব। এই বলে সে গভর্নরকে নির্বাসনে পাঠিয়ে দেন। ইউনা বলে, আমি কবে যে আমার বাড়ি যেতে পারবো কে জানে। গিউম তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িটা কোথায়। ইউনা তাকে সব খুলে বলতে শুরু করে। তখনই তার মাকুন রোগ বইটির কথা মনে পড়ে। তখন সে গিউমকে বলে, আমাদের ওই বইটি খুঁজে বের করতেই হবে। অন্যদিকে লিহান স্বয়ংকে ইউনা ও গিউমকে বাদ দিয়ে সমস্ত মেয়েদেরকে ছেড়ে দিতে বলে। এটা শুনে স্বয়ং যে অবাক হয়ে যায় আর বলে, তুমি কি গভর্নরের নাতনিকেও ছেড়ে দেবে। মেয়েটি তোমার কি পছন্দ হয়নি। তখন লিহান বলে যে তার মায়ের মৃত্যুর বদলা নিতে সে এই সমস্ত কিছু করেছিল, আর শত্রুতা ছিল গভর্নরের সাথে, এখন তাকে শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ইয়ং ইউনা গিউমকে মুক্ত করে দেয় আর তাদের বলে, আমি তোমাদের দেওয়া কথা রেখেছি। ইউনা তাকে ধন্যবাদ বলে, আরও বলে, এই অত্যাচারী রাজা একদিন এমনিতেই শাস্তি পাবে। তারা তখন পাহাড়ের দিকে যেতে থাকে। তখন ইউনা জানতে পারে গিউমের কেউ নেই। তখন ইউনা তাকে বলে তার সাথে সে গিউমকে নিয়ে যাবে। সে তো এটা শুনে আগে খুব অবাক হয়ে যায়। তারপর তারা ব্যাগটি খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে আসে। তখনই সেখানে রাজা তার সৈন্যদের নিয়ে পৌঁছে যায়। ইউনা তাকে বলে তারা ব্যাগটি খুঁজতে এসেছিল। ওই ব্যাগে রোক নামে একটি বই আছে, আর তার সেই ব্যাগটি খুবই দরকার। ওই বুকটির জন্য সে এখানে এসে গিয়েছে। লিহান চারদিকে তাকিয়ে দেখলে ব্যাগটি দেখতে পেয়ে যায়। সে তার সোলজারদের বলে ব্যাগটি তুলে আনতে। এটা দেখে ইউনা তো খুব খুশি হয়ে যায়। তখনই লিহান ব্যাগটি পাহাড়ের ওপর থেকে নদীতে ফেলে দেয়। তাকে বলে, এবার পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই এখন থেকে। ইউনা কার ওপর চিৎকার করে ওঠে। তারপর শান্তভাবে বলে সে যদি তার ব্যাগটি ফিরিয়ে দেয়, সে প্রমিস করছে সে চুপচাপ তার সব কথা শুনবে। এটা শুনে রাজা মুচকি হাসে। পরের দিন ইউনা ও গিউমকে ধরে নিয়ে রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। গিউম চিৎকার করে কাঁদে। তখন ইউনা তাকে প্রমিস করে তাকে সে প্রোটেক্ট করবে সব কিছু থেকে, আর বুকটি পেয়ে গেলে তারা মডার্ন দুনিয়ায় ফিরে যাবে। অন্যদিকে মগজু জেসনের সাথে লুকিয়ে দেখা করে। জেসন তাকে বলে কেউ এক সিক্রেটলি রাজাকে মারতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। দেন সে মগজুকে মিশন দেয় রাজাকে সিডিউসড করার, যাতে তিনি নিজের মায়ের মর্ডারের রহস্য খুঁজতে এতটা পাগল হয়ে যায় যে রাজ্যের দিকে তাকিয়েও না দেখে। জেসন বলে রাজা প্যালেসে নাকি কোনো এক মেয়েকে ধরে এনেছেন। মগজু এটার জন্য খুব চিন্তা করে আর আপসেট থাকে, তাই সে ভুল করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তারটি ছিঁড়ে ফেলে। বাচ্চারা ইউনা গিউমের দিকে ঢিল ছুঁড়ে তাদের ভূত বলে। সে বলে এই বাচ্চাগুলো নিশ্চিত আমার থেকে 500 বছরের বড়। লিহান তাদের শাস্তি দেয় যে সে তার জিনিসকে মারার অধিকার কে দিয়েছে। লিহান ইউনাকে বলে, আমি তোমাকে নিয়ে বলছি, তুমি এখন থেকে কোথাও দেখতে পারবে না, কোথাও যেতে পারবে না, আর আমার পারমিশন ছাড়া তুমি কারোর সাথে কথাও বলতে পারবে না। তারপর তাদেরকে রয়্যাল প্যালেসে আনা হয়। রাজাকে দেখে মগজু তাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর সে জিজ্ঞেস করে এরা কারা। তখন রাজা বলে এটি একটি ডাইনি। মগজু বলে তুমি তাদেরকে এখানে কেন এনেছ। তখন লিহান ইউনা এর মুখে টাচ করে বলে আমি তার সাথে এমন কিছু করব যাতে সে আমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইবে। মগজু তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। লিহান ইউনার মুখ ডাকা দিয়ে দেয় আর বলে, আমি তোমার জন্য স্পেশাল জায়গার ব্যবস্থা করেছি। তারপর দেখানো হয় ইউনা ও গিউমকে রয়্যাল প্যালেসের একটি জেলে রাখা হয়েছে। অন্যদিকে লিহানের বুকে লাগা তীরটি রয়্যাল ফিজিশিয়ান বের করেন। মগজু লুকিয়ে সেই তীরটি নিয়ে নেয়। চিকিৎসক রাজাকে বলেন, ঠিক সময়ে আপনার রক্তপাত বন্ধ করা হয়েছে, না হলে আপনার অনেক ক্ষতি হতো। লিহান বুঝতে পারে ইউনা তাকে বাঁচিয়েছে, কিন্তু সে এটা নিয়ে বেশি একটা ভাবে না।
তারপর বাইরে এসে মগজু তার সার্ভেন্টকে তীরটি দেয়। এটি লুকিয়ে জেসনের কাছে পাঠানো হয়। রয়্যাল কিচেনে রাজার জন্য খাবার বানানো হচ্ছে। সেখানে রয়্যাল শেফ বংসিক ও ম্যানসু মহলে আসা দুজন ডাইনি নিয়ে কথা বলছিল। লিহানের দাদিকে দেখানো হয়। তিনি সবকিছু শুনে একটু চিন্তায় পড়ে যান। অন্যদিকে মুগজু রাজা যে একটি মেয়েকে এনেছে এই নিয়ে ভাবতে থাকে। তাই সে স্বয়ংকে ডেকে পাঠায়। তাকে বলে ইউনার ব্যাপারে খোঁজ খবর নিতে, আর গভর্নরের পরিবারেরও খোঁজ নিতে বলে। মানে তাকে একরকম অর্ডার দেয়, যার জন্য স্বয়ং রেগে বাইরে এসে তার বাবাকে বলে মুগজুকে শিক্ষা দিতেই হবে। তাই সে বলে মুগজুর জায়গাটি যদি রাজার নিয়ে আসা মেয়েটিকে দিয়ে দেওয়া হয়। তার বাবা বলে রাজা মুগজুকে অনেক ভালোবাসে। স্বয়ং বলে আমার উপর এটা ছেড়ে দাও। রাতে একজন মাস্ক পরে এসে ইউনা ও গিউমকে মুক্ত করে দেয়। প্যালেস গার্ড জানতে পারে তারা পালিয়ে গিয়েছে। মুগজুও এই খবর তাড়াতাড়ি পেয়ে যায়। এই দিকে ইউনা গিউম পালিয়ে এক জায়গায় এসে পড়ে যেখানে মাস্ক ও কস্টিউম পরে অনেকে ডান্স করছিল ওদের আশেপাশে। যখন ডান্স শেষ হয়, মাস্ক পরে একজন তাদের সামনে এসে তার মাস্কটি সরায়। এটি আর কেউ নয়, রাজা ছিল। আর যে তাদের মুক্ত করেছিল সে হলো গং। গং যখন ওর মাস্কটি খোলে, গিউম তো ওকে দেখে ফিদা হয়ে যায়। গং লিহানের খুব বিশ্বস্ত লোক ছিল। লিহান গংকে এক ব্যাগ টাকা ছুড়ে দেয়, আর সে মজা করে তার সঙ্গীদের নিয়ে চলে যায়। তারপর কিছু দূরে এসে গং নোট খুলে দেখে রাজা তাকে কাজ দিয়েছে খুঁজে বার করতে কে ওর ওপর তীর চালিয়েছে। অন্যদিকে ইউনা রাজাকে বলে আপনি কি চান আমাদের সাথে এইসব করছেন? তখনই লিহান কাউকে লোহার শিক গরম করতে বলে, আর একটি চেয়ারে গিউমকে বসানো হয়। তারা লোহার শিক দিয়ে গিউমকে কিছু করতেই যাবে, তখন ইউনা রাজার কাছে ক্ষমা চায় আর বলে আপনি যা বলবেন আমরা তাই শুনব। লিহান তাকে অর্ডার দেয় তার জন্য খাবার বানাতে আর নতুন ডিশ তৈরি করতে, আগের দিনের থেকে ভালো। দূর থেকে মুগজু দেখে রাজা আর ইউনা একসাথে আছে, এটাই সে খুব রেগে যায়। ইউনা ও গিয়মকে কিচেনে নিয়ে আসা হয়, কিন্তু সেফরা খুব রেগে যায় যে দুটো মহিলা তাদের কিচেনে রান্না করবে। যেহেতু এটা রাজার আদেশ ছিল, তাই তাদের মানতে হয়। কিচেনের ভিতরে গিয়ে কম জিনিস দেখে ইউনা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়। তখনই গিউমের নাকে মাংসের গন্ধ আসে আর জানতে পারে রাজা হরিণ শিকার করেছিল, তাই তারা সেটা দিয়ে রান্না করবে ভাবে। খাবারটি বানানোর পর দাদির জন্য ও মুগজুয়ের জন্য পাঠানো হয়। খাবার রেডি হয়ে গেলে রাজাকে ডিশ পরিবেশনের আগে ইউনাকে প্রপারলি ড্রেস পরিয়ে রাজার সামনে খাবার নিয়ে যাওয়া হয়। রাজা ঠিক এইভাবে বসেছিল। ইউনা তাকে দেখে মনে মনে বলে রাজা এত বড় হয়েছে তাও পোশাক পরার বুদ্ধি হয়নি। সে তার সামনে খাবারগুলো রাখে। তারপর রাজা খাবারগুলো খেয়ে দেখে সে তো খাবারের মধ্যে হারিয়ে যায়। তখন রাজাটাকে জিজ্ঞাসা করে সে এত ভালো খাবার বানাতে কোথায় থেকে শিখেছে। ইউনা বলে আমি তো বলেইছি আমি ভবিষ্যৎ থেকে এসেছি। রাজা ভাবে সে পাগল হয়ে গেছে। তখনই মুগজু রাজার সাথে দেখা করতে আসে। তাকে বারণ করা হয় যে রাজা খাচ্ছে, কিন্তু সে যখনই দেখে রাজা ইউনায়ের সাথে আছে, এটা দেখে সে রেগে রাজাকে বলে সে তার জন্য একটি প্রেশিয়াস পেইন্টিং এনেছে। রাজা তাকে বলে এখন ঠিক সময় নয় আর চলে যেতে বলে। এটা শুনে মুগজু খুব রেগে চলে যায়। সিন পরিবর্তন হয়। ইউনা চলে আসতে গেলে রাজা তাকে ধরে তার কাছে গিয়ে বলে তুমি কোনো সাধারণ মেয়ে না, তাই আমি তোমাকে আমার রাঁধুনি হিসেবে রাখলাম। এটা শুনে তো ইউনা চিন্তায় পড়ে যায়, খুব টেনশন করতে থাকে এখানে ওর সাথে কি হবে ভেবে। তখন সেখানে স্বয়ং আসে, বলে তুমি এবার থেকে রাজার সমস্ত তথ্য আমাকে এসে দেবে। ইউনা বলে রাজা এটা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। স্বয়ং বলে মুগজু এখন থেকে তোমার ওপর বেশি করে নজর রাখবে, কারণ তুমি একমাত্র যে রাজার কাছাকাছি আছো এখন, তাই সে তোমাকে মেরেও ফেলতে পারে। তাই তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে এখানে থাকার জন্য অনেক সাহায্য করব আর সবসময় তোমার সাপোর্টে থাকব। ইউনা বলে তার আগে সে যেন তার ব্যাগটি খুঁজে এনে দেয়, যেটা পাহাড় থেকে রাজা ফেলে দিয়েছিল। কিন্তু স্বয়ং বুঝতে পারে না যে কিসের কথা বলছে। ব্যাগ জিনিসটা তখন ছিল না, তাই ইউনা তাকে হাত দিয়ে বোঝায়। তখন সে বলে সে তার ব্যাগটি খুঁজে নিয়ে আসবে। পরের দিন রাজা মিনিস্টারদের সাথে মিটিংয়ের জন্য তৈরি হচ্ছিল। সেনোকে বলে ইউনাকে সেখানে নিয়ে আসতে। তারা রাজাকে বলতে থাকে ইউনাকে শাস্তি দিতে আর গভর্নরকে ছেড়ে দিতে। তখন স্বয়ং তাদের বিরুদ্ধে কথা বলে আর রাজাও খুব রেগে যায়। তখন সে তাদেরকে বলে ইউনার বানানো খাবার খাওয়ার পর থেকে তার টেস্ট সেন্স অনেকটা পাল্টে গিয়েছে। তখন ইউনাকে ধরে আনা হয়। তখন লিহান ইউনাকে হেড শেফ বানিয়ে দেয় আর তাকে বলে তার জন্য নতুন নতুন ডিশ তৈরি করতে। আর কোনো দিন যদি একই খাবার রিপিট হয়েছে সেই দিনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে মগজু লিহানের দাদির কাছে যায়, তাকে তার হাতে রাখার চেষ্টা করে। সে তাদেরকে বলে ইউনা সেদিন এসেছিল যখন সূর্যগ্রহণ হয়েছিল, আর রাজার ওপর কেউ একজন আক্রমণ করেছিল সেই দিন, আর এখন তাকে হেডশেফ করে দিয়েছে রাজা। এটা শুনে লিহানের দাদি খুব অবাক হয়ে যায়, কারণ তিনি এসব কিছু আগে জানতেন না। মগজু বলে এইসব রাজা আপনাকে জানাতে চাইছিলেন না, আর আমি কিচেনের ব্যাপারে ইন্টারফিয়ার করতে পারবো না। আপনি ওর দক্ষতা যাচাই করে দেখুন। তখন দাদি ইউনাকে প্যালেস থেকে বার করার জন্য একটি কম্পিটিশন রাখেন। অন্যদিকে গিউম ও ইউনাকে নিউ রুম ও কিছু পোশাক দেওয়া হয়, যেটাই তারা খুব খুশি হয়ে যায়। পরের দিন ইউনার রয়্যাল কিচেনে এসে সব কিছু অবজার্ভ করছিল। তখনই তাকে রাজমাতার কাছে আনা হয়, যেখানে তিনি তাকে কম্পিটিশনের কথা বলেন। তোমার খাবার ভালো না হলে তোমার হাত কেটে নেওয়া হবে। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায়। সে মগজুর দিকে তাকিয়ে দেখে সে মুচকি হাসছে। তখন সে বুঝতে পারে এই প্ল্যানটি তার করা। এইদিকে লিহানের কাছে স্বয়ং একটি চিঠি পাঠায়, যাতে সে কম্পিটিশন নিয়ে সব জানিয়ে দেয় লিহানকে। এইদিকে কম্পিটিশন শুরু হয়। তখনই লিহান সেখানে আসে। সে রাজমাতাকে বলে, ইউনা তো রাজার রয়্যাল শেফ, তাও আপনি তাকে কি করে হাত কাটার কথা বলতে পারেন? তখনই সে বলে, হাত তো তার কাটা হবে যে ভালো খাবার বানাতে পারবে না। এটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়।